নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কেমন চলছে আমাদের জীবনযাত্রা, আমাদের বাঙালির দৈনিক দিন গুজরান? আমার চলছে, মোটামুটি চলে যাচ্ছে। ডাক্তারিতেই এখন মূলত ফোকাস করে আছি। একটা বড় কারণ হচ্ছে আমার কন্যার এবারে 10+2, তাই একটু চিন্তাগ্রস্ত আছি এবং তার সাথে বিভিন্ন কারণে নিজেকে একটু গুটিয়ে রাখার চেষ্টা করি, যার জন্য অনেকদিন আপনাদের ভিডিওতে কথা বলা হয়নি। কিন্তু তাও কথা তো না বলে থাকা যায় না, তার কারণ কিছু কিছু এমন পরিস্থিতি এবং এমন সিচুয়েশান আমাদের জীবনে আসে যে সেখানে কথা না বললে বা নিজের মত প্রকাশ না করলে ঠিক স্বস্তি পাওয়া যায় না। যেমন ধরুন, আমি খুব নিজেকে লাকি বা সৌভাগ্যবান মনে করছি যে আজকের দিনটা বা আজকের এই যে পরিস্থিতিটা সেটা দেখার আমার সৌভাগ্য হয়েছে। এই যখন ধরুন ইতিহাস যখন পড়েছিলাম 1905 খ্রিস্টাব্দে লর্ড কার্জন বঙ্গভঙ্গ আন্দোলন বঙ্গভঙ্গ ডাক দিয়েছিলেন এবং বাংলাকে দুটো ভাগে ভাগ করে দিতে চেয়েছিলেন এবং সেই সময় একটা বিরাট আন্দোলন হয়েছিল, সেটা আমরা ইতিহাসের পাতায় পড়েছি, আমাদের দেখার সৌভাগ্য হয়নি। তারপর 1947 সালে সত্যি বাংলা ভাগ হলো, একটা পূর্ব পাকিস্তান হয়ে গেল, একটা পশ্চিমবঙ্গ হয়ে গেল। আজকে এতদিন পরে আমাদের ভারতে থাকা যে পশ্চিমবঙ্গ, সেটার যে একটা বঙ্গভঙ্গ হওয়ার একটা সুযোগ দেখছি এবং তার ফলে একটা আন্দোলনকে চাক্ষুষ দেখা বা বলা যায় সেই আন্দোলনে নিজে সামিল হওয়ার একটা অপরচুনিটি পাচ্ছি, এটা ভেবেই ভালো লাগছে। মানে ইতিহাস কেমন যেন আমাদের কাছে ফিরে আসছে। বঙ্গভঙ্গ আন্দোলন ভাবা যায়? মানে একটা সময় এই কথাটা ভাবলে রাস্তায় রাস্তায় যেরকম ঘটনা চলতো আমাদের রাজ্যের ওপর দিয়ে, মানে ভাবলে গা শিউরে ওঠে। আসলে কি জানেন, একটা অদ্ভুত ব্যাপার, বাঙালিকে কেন জানি লোকে খুব ভয় পায়। সেটা যেমন ব্রিটিশ সরকার ছিল, তো এখনকার সরকারও, মানে ধরুন কেন্দ্রীয় সরকার যারা আমাদের আজকে দণ্ডমুণ্ডের কর্তা বলা যায়, সেই দণ্ডমুণ্ডের কর্তারা বাঙালিকে কেন জানি এটা ভয় পায়। এটা আজকের কথা না, এটা ধরুন স্বাধীনতার আগের কথা ভাবুন, জওহরলাল নেহরু বা মহাত্মা গান্ধী কী পরিমাণ নেতাজি সুভাষচন্দ্র বোসকে ভয় পেত, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। এতটাই ভয় পেত যে উনি যেহেতু সভাপতি হয়েছেন, সেটাতে মহাত্মা গান্ধীর প্রচণ্ড গাত্রদাহ হয়ে গেল। এই গুজরাটি লোকগুলো, মানে যেগুলো গুজরাটে জন্ম বা গুজরাটের আশেপাশে জন্ম, এই লোকগুলো কেন জানি না বাঙালিদের বড্ড ভয় পায়। মহাত্মা গান্ধী ভয় পেতেন, অথচ এদের দেখুন, মানে আমরা তো নোটে কখনো দাবি করিনি নেতাজি সুভাষচন্দ্রের ছবি লাগাতে হবে, সব নোটে কেন গান্ধীজির ছবি হচ্ছে, বা বেশিরভাগ জায়গায় কেন গান্ধীর নামে সব কিছু হচ্ছে, আমাদের নামে কেন হচ্ছে না, মানে নেতাজি সুভাষচন্দ্র বোসের নামে কেন হচ্ছে না, আমরা কিন্তু কোনোদিন দাবি করিনি। তাও কেন জানি একটা ভয় কাজ করে এদের মধ্যে। ঠিক এইরকম একটা ভয় যেটা ওই সময় হয়েছিল, যার জন্য নেতাজি মারা গেছে না বেঁচে আছে আজকেও আমরা জানতে পারিনি। কারণ কি? কারণ তখন প্রবলেম ছিল, তখন যদি কোনো কারণে নেতাজিকে সামনে নিয়ে আসা হয় বা নেতাজির মৃত্যু রহস্য সামনে নিয়ে আসা হয়, দেখা যাবে হয়তো তৎকালীন কংগ্রেসে যারা বড় বড় পোস্ট হোল্ড করে আছে, যেমন প্রধানমন্ত্রী বা প্রতিরক্ষা মন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী, এরা সবাই কোনো না কোনোভাবে নেতাজির মৃত্যুর জন্য দায়ী। ইভেন কমিউনিস্ট পার্টিও হয়তো দেখা যাবে সেও মৃত্যুর জন্য দায়ী, কারণ সেই সময় নেতাজি যেটা করতে চেয়েছিলেন বা করার চেষ্টা করেছিলেন, সেই জিনিসটা কিন্তু সারা ভারতবর্ষে কোনো নেতা করতে পারেননি। তখন ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল 1942 সালে, কিন্তু ওই আজাদ হিন্দ ফৌজ এবং নৌ বিদ্রোহ, এই দুটো যদি সেদিনকে না হতো, ব্রিটিশ যদি বুঝতে না পারতো যে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষত সারিয়ে আমরা যাদের বিরুদ্ধে লড়তে যাচ্ছি তারা রীতিমতো সশস্ত্র সংগ্রামী, তাহলে কিন্তু এতটা সাহস বা এত তাড়াতাড়ি ব্রিটিশদের সরানো যেত না। ঠিক সেই জিনিস ঘটল। তার পরবর্তীকালেও দেখা যাচ্ছে, ধরুন আজকে 1947 সাল থেকে 2024, 75 বছর হয়ে গেল। আমরা অমৃত মহোৎসব 2047 যে মহান ক্ষণের দিকে এগিয়ে চলেছি, যখন 100 বছর আমাদের
দেশের স্বাধীনতা উদযাপিত হবে, এখনো পর্যন্ত মানে আমি জানি না এই 100 বছরে কেউ হবে কিনা, বাঙালি প্রধানমন্ত্রী কিন্তু নেই। একজন ছিলেন যিনি সমস্ত দিক থেকে পারদর্শী ছিলেন, মাননীয় প্রণব মুখোপাধ্যায়। তাকে প্রধানমন্ত্রী না করে রাষ্ট্রপতি করে দেওয়া হলো, মানে সেই যাকে বলে লালিপপ দিয়ে দেওয়া হলো, যে যাও বাবা তোমাকে বড় বাড়ি দিলাম, প্রচুর ঘর, তুমি সারা 5 বছরে প্রত্যেকটা ঘর দেখে উঠতে পারবে না, তোমার এলাহি ব্যাপার থাকবে, তুমি একটা রাজার মতো থাকবে, কিন্তু সেই রাজার কোনো ক্ষমতা থাকবে না। এই মানুষটা কিন্তু রাজা হতে চায়নি, এই মানুষটা কিন্তু প্রধানমন্ত্রী থেকে দেশের অর্থনীতি, রণনীতি তথা রাজনীতি এগুলোকে প্রপার ওয়েতে এগিয়ে যেতে চেয়েছিল। লোকটার ক্ষমতা ছিল, লোকটার শক্তি ছিল, যেরকম একদিকে সেই সময় নেতাজির ক্ষমতা ছিল, অন্যদিকে তেমনি আমাদের প্রণব মুখোপাধ্যায়ের ক্ষমতা ছিল। কিন্তু সেই সময় উনি সেকেন্ড ম্যান, মানে সোনিয়া গান্ধীর পর সেকেন্ড ম্যান থাকা সত্ত্বেও এমন একটা মানুষকে প্রধানমন্ত্রী করা হলো যে আমার ইশারায় সমস্ত কাজ করবে, মানে সোনিয়া গান্ধী বা গান্ধী পরিবারের কথায় কাজ করবেন, সেই মাননীয় মনমোহন সিংজি, ওনাকে প্রধানমন্ত্রী করা হলো। এবং সেটাও কিন্তু হলো সেই সিং, মানে পাঞ্জাব থেকে। আপনি দেখবেন বেশিরভাগ প্রধানমন্ত্রী ওই পাঞ্জাব, গুজরাট, হরিয়ানা, উত্তরপ্রদেশ ওই জায়গাগুলো থেকে হয়েছে। যেরকম বাংলা থেকে রাজধানীটা চলে গেল দিল্লিতে 1913 সালে। লর্ড কার্জন বা সেই সময় যিনি ছিলেন না কেন, তিনি বুঝলেন যে বাংলা, কলকাতাকে যদি আমি রাজধানী রাখি, এই বাঙালিগুলো বড় ডেঞ্জারাস লোক, তাই এদের থেকে সরে যেতে হবে, সরিয়ে দিতে হবে। প্রথমে দিল্লিতে রাজধানী হয়ে গেল, তারপর তো 47 সালে আমরা ভেঙেই গেলাম। একটা হলো কলকাতা, একটা হলো ঢাকা, কিন্তু এই দুটোই হলো বাংলার রাজধানী। ভারতের রাজধানী কিন্তু হয়ে গেল সেই দিল্লি। এবং সেখানে এখনো পর্যন্ত যারা প্রধানমন্ত্রী হয়েছে তারা কেউ বাঙালি নয়। কারণ বাঙালি একটা এমন অদ্ভুত জাত, যাদেরকে কিন্তু পোষ মানানো খুব কঠিন। একদম দায়িত্ব নিয়ে বলছি, পোষ মানানো কঠিন। সেই কবি সুমনের গান, যদিও উনি গেয়েছিলেন যখন উনি সুমন চট্টোপাধ্যায় ছিলেন, যদি ভাবো কিঞ্চো আমায় ভুল ভেবেছ, কেনা যায় কণ্ঠ আমার দফা রফা, 2 হাতের আঙুলগুলো কিনতে পারো, কিন্তু আমাকে না আমার আপোষ কিনছো তুমি, বলো কে জিতলো তবে জন্মভূমি জন্মভূমি। অর্থাৎ বাঙালিকে কেনাটা বড় কষ্ট। বাঙালিকে যদি কিনতে চাও, বাঙালিকে শিক্ষা দিয়ে কেনো, বাঙালিকে জ্ঞান দিয়ে কেনো, বাঙালিকে ভালোবেসে কেনো, বাঙালিকে টাকা দিয়ে কিনতে চেও না ভাই, আর বাঙালিকে ক্ষমতা দিয়ে কিনতে চেও না। বাঙালি তোমার ক্ষমতা ছুঁড়ে ফেলে দেবে। বাঙালি গরিব ঘরে, ভাঙা চালের ঘরে থাকবে। খুব মজা করে লোকজন বলতো, ভেঙে মোর ভাতের হাঁড়ি, চাই না মোদের ন্যানো গাড়ি। কিন্তু এই কথাটা ঠিক যে অত বড় একটা ইন্ডাস্ট্রিকে বাঙালি কিন্তু নিজের সমস্ত ফিউচার জলাঞ্জলি দিয়ে সেদিনকে বের করে পাঠিয়ে দিয়েছিল। আর আজকে ইতিহাস সাক্ষী আছে, ন্যানো কিন্তু একটা সাকসেসফুল গাড়ি হতে পারেনি। এবং স্বয়ং টাটা এবং সেই ঘুরে ফিরে গুজরাট কিন্তু হেরে গিয়েছিল কিন্তু আইনি পথে বা আইনি আদর্শে। আজকে আবার সেরকম একটা বঙ্গভঙ্গের একটা সময় ঘনিয়ে আসে। কেন? কারণ 2019 সাল থেকে, 21 বললে ভুল হবে, 19 সাল থেকে আমাদের মাননীয় কেন্দ্রীয় সরকারের একটা খুব ইচ্ছে হয়েছে, এবার আমরা বাংলাটা জয় করব বা বাঙালিদের জয় করবো। বাঙালিদের কি মানে শিক্ষা ফিক্ষাগুলোকে সব সরিয়ে দেবো, বাঙালি মধ্যে আমরা কি আবার বিজনেস মাইন্ডেড মনটা নিয়ে আসবো। বাঙালিরা বিজনেস করবে, বাঙালি টাকার কথা ভাববে, বাঙালি শুধু অর্থর পিছনে যাবে, বাঙালি সাহিত্য ভুলে যাবে, বাঙালি নাটক সিনেমা ভুলে যাবে, বাঙালি যে সমস্ত রাজনীতি বামপন্থী যে কালচার, সেখানে যেমন কার্ল মার্কস, লেনিনবাদ, তেমনি চে গুয়েভারা, এদের কথা বাঙালি ভুলে যাবে। ভুলে গিয়ে শুধু পয়সার পিছনে দৌড়াবে, শেয়ার বাজার, ট্রেডিং, মিউচুয়াল ফান্ডস, তারপর ব্যবসা, বাড়ি গাড়ি, প্রতিপত্তি। আরে বাঙালি সব চায় না রে ভাই, এটা বোঝ। এটা যতদিন না বুঝবি তুই বাংলায় কোনোদিন রাজত্ব করতে পারবে না। সে যেই থাক, সে তৃণমূল হোক, বিজেপি হোক, সিপিএম হোক, যে বাঙালির সাইকোলজি বুঝবে বাংলায় সেই থাকবে, সে আপনি মানুন চাই না মানুন।
আর যে বাঙালিকে চিনতে পারবে না, বাঙালি কিন্তু সাম্প্রদায়িকতা বিশ্বাস করে না। আমার বাড়িতে যে মহিলাটি কাজ করে তার পাশের সারনেমটাকে আমি কোনোদিন দেখিনি, তার হাতের ছোঁয়া খেতে আমার কোনো অসুবিধে নেই। আমি যে রুগীটাকে দেখি সেই রুগীটা কোন জাতের আমরা কোনোদিন ভেবেও দেখি না, আমাদের মনে কোনোদিন আসে না। আমরা দুই বন্ধু একসাথে স্কুলে পড়েছি, রহিম বা করিম বা কাসিম, এরা আমাদের সাথে একসাথে পড়াশোনা করেছে, একসাথে আমরা মেডিকেল কলেজে পড়েছি। কোনো হিন্দু মুসলিম ভেদাভেদ আমাদের জীবনে ছিল না। আমরা মানুষকে মানুষ হিসেবে দেখি, এটা আমাদের বৈশিষ্ট্য। তোমরা দেখতে পারো না, তোমরা প্রবলেম। কিন্তু তা বলে আমরা তো তোমাদেরকে নকল করতে যাইনি, আমরা তো তোমাদের জয় করতে যাইনি। বাংলা তো গুজরাট জয় করতে যায়নি, বাংলা তো হরিয়ানা জয় করতে যায়নি। তুমি আমাদের এখানে আসছো কেন ভাই? এবং যখন পাচ্ছ না তখন তুমি সেই ব্রিটিশ পলিসি ফলো করছো। হ্যাঁ, যে ভেঙে দাও। কীভাবে ভেঙে দেবো? কুচবিহার একটা আলাদা রাজ্য হবে, দার্জিলিং তো বহুদিন ধরে নাচাচ্ছে, গোর্খার একটা আলাদা রাজ্য হবে। আবার এখন বলছে যে উত্তর ভারত একটা, উত্তরবঙ্গ একটা আলাদা রাজ্য হবে, মাঝখানে তিনটে বিহারের রাজ্য, তিনটে বিহার ঝাড়খণ্ড মিলিয়ে জেলা, আর মুর্শিদাবাদ মালদাকে নিয়ে একটা কেন্দ্রশাসিত অঞ্চল হবে। আবার একজন আজকে বলেছে, বিজেপির আরেকজন বলেছে যে নদিয়া আর একেও, মানে যেগুলো যে কটা বাংলাদেশের বর্ডারে লেগে থাকা এগুলো জেলাগুলো, সেগুলোকে আলাদা করে দিতে হবে। আরে এটা কি মামার বাড়ির আবদার হচ্ছে? তাহলে তো প্রত্যেকটা মানুষ কি আলাদা আলাদা রাজ্য হয়ে যাবে। আমি ভাববো যে আমার রাজ্য হচ্ছে শুদ্ধ সত্য নগর, আমি সেই নগরের অধিপতি, আমি একাই, আমি এ কবে পদ দিয়ে দিলাম। আরে ভাই, নিজে যেটা পারছিস না সেটার পিছনে কেন ছুটে যাচ্ছিস? তোর কি দেশে সংসদের অভাব আছে? তোর কি দেশে প্রতিপত্তির অভাব আছে? পয়সার অভাব আছে? তোর মতো বড় বিত্তবান দল তো নেই পৃথিবীতে কেউ। সবচেয়ে বিত্তশালী পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দল, তারপরও বাংলার পিছনে এত দৌড়াদৌড়ি কেন? বাংলা যখন দরকার হবে তোকে কোলে টেনে নেবে। আর যতদিন না বাংলার তোকে ভালো লাগবে, তুই হাজার চেষ্টা করিস, হবে না। আর কাদেরকে নিয়ে তুই দল করছিস? একটা লোক যে শিক্ষিত না, যে বাংলা কালচার বোঝে না। সনাতন হিন্দু ধর্ম আসুক না একবার ডিবেটে। কি সনাতন হিন্দু ধর্ম? কাকে সনাতন হিন্দু ধর্ম বলে জানা আছে? হিন্দু ধর্ম কাকে বলে? যে সিন্ধু নদের তীরে যে মানুষ বাস করে সেই হিন্দু। হিন্দু কোনো ধর্ম নয়, হিন্দু একটা সম্প্রদায় যারা একটা নদীর ধারে বাস করে। সেই হিসেবে প্রত্যেকটা মুসলিম হিন্দু, প্রত্যেকটা খ্রিস্টান, প্রত্যেকটা জৈন, যারা বৃহৎ গাঙ্গেয় উপত্যকায় বাস করে, সবাই হিন্দু। হিন্দু কখনো ধর্ম নয় একটা। বিশ্বাস না হয় ঐতিহাসিক বিভিন্ন যে মানুষ আছে, যেমন নৃসিংহ প্রসাদ বাদুড়ি, ওনার সঙ্গে গিয়ে কথা বল, সাহস থাকে তো ওর মতামত নেই? যে ঐতিহাসিক, যার প্রমাণ আছে, কে হিন্দু ধর্ম তৈরি করেছে? রামকৃষ্ণদেব, বিবেকানন্দ, শ্রী চৈতন্যদেব। কোনোদিন এরা কেউ হিন্দু ধর্ম তৈরি করেনি। এরা সবসময় এটা বাণী বলেছে, এখানে সবসময় বলেছে মানুষের সঙ্গে মানুষের ভালোবাসার কথা। একটা লোক কখনো ধর্ম নিয়ে একটা ওয়ার্ড বলেনি। আরে তুমি কে ভাই ধর্ম নিয়ে এরকম ইন্টারপ্রিট করার? প্রত্যেকটা আলাদা আলাদা ধর্মে নিজস্ব গ্রন্থ আছে, নিজস্ব আচার আছে। হিন্দুদের কোনোদিন আছে? বেদ কোনোদিন ধর্মগ্রন্থ একটা? বেদ হচ্ছে একটা, বেদ উপনিষদ এগুলো হচ্ছে আমাদের কিছু মতাদর্শ নিয়ে চলার জন্য। আর কোথায় লেখা আছে যে গো হত্যা করবে না? অশ্বমেধ যজ্ঞে কত গরু, কত অন্যান্য জন্তু, ঘোড়া টোড়া ইউজ হতো, দেয়া হতো, আহুতি দেয়া হতো যজ্ঞে। কেউ পড়েছে? অশ্বমেধ যজ্ঞ কোথায় লেখা আছে? বেদে পরিষ্কার লেখা আছে। কবে হিন্দুরা নিরামিষাশী ছিল? কবে কোন দিন তারা নিরামিষ মানত? আমাদের কোন দেবতা নিরামিষাশী? মা কালী নিরামিষাশী? মা দুর্গা নিরামিষাশী? উল্টো পাল্টা বুঝিয়ে কোনো লাভ নেই। বাঙালি শিক্ষিত, এবং বাঙালি যতদিন শিক্ষিত থাকবে ততদিন এই সমস্ত ধর্ম নিয়ে, এই সমস্ত বিভিন্ন রাজবংশী বা বিভিন্ন আলাদা আলাদা যে আমাদের মধ্যে যে জাতি উপজাতি আছে তাদের উপর কোনো সেন্টিমেন্টাল করে আমাদেরকে ভাগ করা যাবে না। আমরা পুরুলিয়াতে যে থাকি সেও বাঙালি, কোচবিহারে যে থাকি সেও বাঙালি, এবং দার্জিলিংয়ে যে থাকি সেও বাঙালি, আর দক্ষিণবঙ্গে যারা থাকে সবাই বাঙালি। আমাদের বাংলার প্রোনাউন্সিয়েশন আলাদা হতে পারে, আমরা কেউ বটে বলি, কেউ হয়েছে বলি, কেউ গেলুম বলি, কেউ গেলাম বলি, কেউ গিয়েছিলাম বলি, আমাদের বলার ধরন আলাদা হতে পারে, কিন্তু আমরা সবাই বাঙালি। এবং আমাদের যে রাজ্য
সেই রাজ্য কিন্তু একটা অখণ্ড জায়গা। এবং বিশ্বাস করুন, আজকে বঙ্গভঙ্গের একটা ইঙ্গিত পেয়ে আমরা বড্ড আনন্দিত, কারণ আমরা আবার সুযোগ পেয়েছি সেই আন্দোলনের। আমাদের যে আন্দোলন, চায়ের কাপে চুমুক দিয়ে খবরের কাগজ পড়ে যে আন্দোলন, সেই আন্দোলনে আবার আপনি একটা ঘি ঢাললেন এবং আপনি আবার একটা ঐতিহাসিক ভুল করলেন। যাও কটা পেতেন, যাও কটা ভোট টোট পেতেন এবং সিট টিট পেতেন, এই 26-এ সেটুকুও যাবে। কারণ বাঙালির সেন্টিমেন্টে ঘা দেবেন না। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় বিরোধী দলনেতা, হ্যাঁ, আপনারা হিন্দু ধর্ম নিয়ে যত খুশি করুন, হিন্দুদের যতই দোষণ করুন। আমি চ্যাটার্জি ব্রাহ্মণ সন্তান, হ্যাঁ, আপনি ব্রাহ্মণ সন্তান না, আমি ব্রাহ্মণ সন্তান, কিন্তু আমি কখনো পইতে পড়ি না, আমি কখনো নিরামিষ ভক্ষণ করি না। কারণ আমি জানি একটা প্রকৃত ব্রাহ্মণ কি হতে পারে, কি হয়। যার ব্রহ্ম জ্ঞান আছে সেই ব্রাহ্মণ। নিরামিষ খাওয়া দিয়ে পুরোহিতি করে সে ব্রাহ্মণ নয়, সে পুরোহিত। দুটোর মধ্যে বুঝতে শিখুন। যার ব্রহ্ম জ্ঞান আছে সেই ব্রাহ্মণ। আর ব্রহ্ম জ্ঞান আছে বলেই বলছি, আপনাদের এই সমস্ত ছেঁদো কথা বলে হিন্দু মুসলিম বিভেদ করে সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কোনো লাভ হবে না। আর বাংলাকে ভাঙতে গেলে যে আগুন জ্বলবে, সেই আগুনে পুড়ে ছাড়খাড় হয়ে যাবেন। দয়া করে এই জিনিসটা তৈরি করবেন না। আর বঙ্গভঙ্গ তৈরি করতে গিয়ে বঙ্গভঙ্গ আন্দোলন যদি শুরু হয়, তার যে কি ফল হবে। একটাই কথা বলি, যারা এখন এগুলো ভাবছেন, আমরা খুব অহিংস মানুষ। একটাই কথা বলবো, ঈশ্বর আপনার মঙ্গল করুন। কারণ ঈশ্বর ছাড়া আপনি আর কারুকে পাশে পাবেন না। আর যার নামে আপনি এত বড় বড় লেকচার চারদিকে দিয়ে বেড়াচ্ছেন সনাতনী হিন্দু ধর্মের নামে, তিনি আপনার পাশে থাকুক, আপনি সুস্থ থাকুন। এর বাইরে আর কিছু বলার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের দিন আবার একটা টপিক নিয়ে নিশ্চয়ই আসবো। এর মধ্যে যদি বঙ্গভঙ্গ আন্দোলন হয়, পেয়ে যাবেন আমাকে কোথাও রাস্তায় ঘাটে। ডাক্তারি করতে করতেই ঠিক নেমে পড়বো। নমস্কার, ভালো থাকবেন।